করতেছি। তো আমরা ওখানে কাজ করতেছিলাম ত্রাণের জন্য। সাডেনলি আমরা জানলাম যে আমাদের ভাইদেরকে আবার ওরা মারছে ওদের আন্দোলনে, আমাদের গাড়ি স্টাক করে রাখছে, তাও আবার বন্যার্থদের। ওদের যদি কোনো দাবি দাওয়া থাকে, এতদিন ওরা কোথায় ছিল? এটা বিক্রামি করতেছে বাংলাদেশে না? দালাল মানে কি দেড় চাটুকার। আর আমার কথা, আজকের দিনে ওরা এরকম সাহস করতে পারে আমাকে বলেন? এত কিছুর পরে ওরা কিভাবে ভাবলো আমরা এইভাবে বসে থাকবো? সবাই চলে আসছি তো। Why they hide now? Let's have to come face us. যারা প্রত্যন্ত অঞ্চলে আছে সব জায়গা আমি ঘুরে তোমাদের যে বৈষম্য, তোমাদের যে দুর্দশা, তোমাদের যে বিভিন্ন চাওয়া, তোমাদের যে বিভিন্ন হতাশা, সবগুলো সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত আছি। এখন তোমাদের যে বৈষম্য। সকালে আনসারের ডিজিট সাহেব তিনি হচ্ছে আনসার সদস্যদেরকে বলেন যে এখন দেশের অবস্থা অত্যন্ত খারাপ, মানুষ যে দুর্বিষহ যন্ত্রের মধ্যে জীবনযাপন করছে সেখানে আমরা ত্রাণ সহায়তায় ব্যস্ত আছি। এই সময় এই যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক এই আন্দোলন নিয়ে তো বাড়াবাড়ি করা ঠিক নয়, সমস্ত দাবি তোমাদের মানা হবে এই বলেছিলেন আনসারের ডিজি। কিন্তু তার কথা না শুনে পরবর্তীতে রাত অবধি সচিবালয় ঘেরাও করে উপদেষ্টাদের আটকে রাখে এবং সমন্বয়কদের পর্যন্ত তারা অবরুদ্ধ করেছিল এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের মারধর করেছিল। পরবর্তীতে রাতে কি হয়েছিল চলুন আপনাদের একটু দেখাই। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে আনসার সদস্যরা বের হয়ে যাচ্ছে, শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে এক প্রকার তারা বের হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পরবর্তীতে তারা বের হয়ে যাচ্ছে, কিন্তু এর আগে তারা যা বিষয়টা ঘটিয়েছিল আসলে সত্যি অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক। শিক্ষার্থীদের উপর যে হামলা চালিয়েছিল সেখানে হাসনাত সহ আশঙ্কাজনক 5 জন। হাসনাতকে তো এমআরআই করা হয়েছে, আর অন্যান্য আরও বিষয় সমস্যা রয়েছে, তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে, আজকে তার রিপোর্ট পাওয়া যাবে সকালে। এছাড়া আরও 4 জন গুরুতর আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে আনসার সদস্যদের দ্বারা। আপনারা জানেন যে হামলাকারীরা কারা, আসলে হামলাকারীদেরকে চেনার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা দেখুন। এই ঘটনায় আহত হন মেহেদী হাসান। রাজশাহীর বিভিন্ন জায়গায় আঘাত ছিল। তারা চাই এক দফা এক দাবি। এই সরকার এখনও পর্যন্ত ঠিকমতো স্টেবল করতে পারেনি, এখনও তারা রান করতে পারেনি। গত 8 আগস্ট তাদের শপথ গ্রহণ হয়েছে, পরবর্তীতে 9-10 আগস্ট থেকে তারা কার্যক্রম শুরু করেছে, কিন্তু এরপর ভয়াবহ বন্যা আসলো এবং গোপালগঞ্জে জানেন বিভিন্নভাবে সেনাবাহিনীদের আক্রমণ চালিয়েছে গোপালগঞ্জবাসী। পরবর্তীতে একের পর এক শিক্ষার্থীরা আন্দোলন করছে, বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষেরা আন্দোলন করছে, একেবারে সচিবালয়ের কাজকর্মে বিঘ্ন ঘটছে একের পর এক বলা চলে। তো এভাবে চললে তো আসলে দেশ চালানো সম্ভব হবে না, তাই না? বা যে সকল কর্মকাণ্ডগুলো ঘটানো হয় বা করা হয় সচিবালয়ে, সেই জায়গায় যদি একের পর এক এমন করা হয় তাহলে সেগুলো তো করতে অসুবিধার সৃষ্টি হয়। তো এই কথা ভেবেই শিক্ষার্থীরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মানে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীদের কথা না শুনে উল্টা আনসার বাহিনী তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে আহত করার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে এমন একটি ঘটনার সৃষ্টি হয়েছে। এখানে আনসারদের উস্কে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি যে সাবেক ডিজি আমিনুল হক স্বপন, তিনি শেখ হাসিনা আমলের অন্যতম স্বৈরশাসকের দোসর ছিল। আনসারদের কোনো সুযোগ সুবিধা সে 15 বছরে পূরণ করেনি এবং সে সদ্য বিদায়ী হয়েছে। এবং আরও আমরা জানতে পারছি যে তার পাশাপাশি সজীব ওয়াজেদ জয়, সেও এই আনসারদেরকে উত্তেজিত করেছে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই যে বান ছেড়ে দেওয়া ভারত থেকে, এটি সামলাতেই এখন অত্যন্ত প্রেশারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার মধ্যে এভাবে এই যে মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা না করে যারা আন্দোলন করতে পারে তারা আসলে কারা হতে পারে আপনাদের আর বোঝার বাকি থাকার কথা নয়।